আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? ওমা ভালোটা এত দেরিতে। গরুর গোস্তের দাম কালকে কিনলাম 800 টাকা কেজি, খাসি এক নম্বর নিলাম 1250 টাকা কেজি। এর মধ্যেও কিছু লোক ছবি বানায়, ভালোবাসে, মানুষকে বিনোদন দিতে চায়, তাদের জন্য জোরে একটা চেয়ার উঠাইতে বলেন আপনার জন্য। এখানে একটা চেয়ার। আমরা 30-35 বছর যাবত চলচ্চিত্র মধ্যে আমরা সেবা দিয়ে যাচ্ছি। শুধুমাত্র সাধারণত খেটে খাওয়া মানুষের জন্য আমরা কাজ করি, যারা সারাদিন কাজ করার পরে একটা নিটল বিনোদন চায়, তার ভাষায়, তার মাতৃভাষায়। সেই চেষ্টা আমরা অবিরত করে যাচ্ছি এবং আমাদের সাথে যারা যারা আমাদেরকে এই চরিত্রের মধ্যে চরিত্রায়ন করান, যেমন আমাদের ডিরেক্টর, প্রডিউসার্স, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, তাদের জন্য জোরে একটা হাততালি দেন। প্রথমত হচ্ছে যে এই ছবিটা 4টা বৈশিষ্ট্য বলে দেয়। 4টা বৈশিষ্ট্য আপনি খেয়াল করে দেখবেন। এবার আমার নাকি 4-5টা ছবি আসবে, আমি এটাতে মোটেও খুশি না, এটা আনন্দ হওয়ার কিছু না। আমার বন্ধুবর বললেন যে হলই হচ্ছে 45-50টা বা হয়তো 100-150টা খুলবে, কিন্তু বেসিক্যালি হল আসলে 50 থেকে 60টাই। তো এই হলগুলার এতগুলো ছবি আসলে কিভাবে হবে, এটা কিভাবে হবে? তাহলে সেটা হবে আত্মঘাতী গেম হয়ে যাবে। আমি খুশি না। হওয়া উচিত ছিল 1 থেকে 2 বা 3টে ছবি আসাটা খুব ভালো ছিল, কারণ ওর মধ্যে থেকে আমরা ব্যবসাটা বের করে নিতে পারতাম। কিন্তু এখন যদি 5, 6টা, 7টা, 8টা ছবি আসে, তাহলে সুসাইড গেম ছাড়া আমার মনে হয় এটা কিছু হবে না। ঠিক আছে, এটা প্রডিউসাররা ভালো জানেন। বরাবরই বলি যে ব্যবসাটা হচ্ছে প্রডিউসারদের ব্যাপার। আমাদের কাজ হচ্ছে ভালো করে অভিনয় করা, যত্নের সাথে অভিনয় করা, দর্শককে যাতে বিনোদন দিতে পারে সেই চেষ্টা জায়গা থেকে আমরা অভিনয় করা। তো এই ছবিটা বৈশিষ্ট্য প্রথমত হচ্ছে, এই ছবিতে আপনার অনন্ত সাহেবকে দেখে যেভাবে দেখেন এরকম ক্যারেক্টার না, ডিফারেন্ট ক্যারেক্টার, অবাক হয়ে যাবেন, ডিফারেন্ট ক্যারেক্টার। বর্ষা ম্যাডামকে আপনারা সবসময় দেখেন যে বর্ষা কি করে, বর্ষা নায়িকা, খুব সুন্দর, তার ইন্ট্রোটা হয় খুব সুন্দরভাবে ইন্ট্রো হয়, কিন্তু না, এবার দেখবেন একেবারে, মানে আমি বলি সেই ছবিতে টপ 1 ভিলেন, ওরটা ক্যারেক্টারটা বললাম, চিন্তা করতে। এবং সেটা সে কে কিরদার বা এই গুরু দায়িত্ব সে খুব সুপরিকল্পিতভাবে আমার মামা ইকবালের মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপন করছে, যথেষ্ট চেষ্টা করেছে। এর 4 নম্বর 3 নম্বর গুণটা হচ্ছে, এখানে আমাদের সুপারস্টার, আমাদের স্বপ্নের নায়ক, আমি বলি আমার প্রজন্মের সবার, রুবেল সাহেব এই ছবিতে একটা বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আমি মিশা সওদাগর, সবাইকে এক জায়গায় করেছি, আর বরাবরের মতো আমি আমার চেষ্টা করেছি। এবং এই ছবির একটা ডায়লগ মামা আমাকে দিয়েছে, ডায়লগটা খালি আপনারা শোনেন। গরু ঘাস খেয়ে দুধ দেয়, গরু ঘাস খেয়ে দুধ দেয়, সব দুধ খেয়ে বিষ দেয়। আমি মিশা সওদাগর, যে বিষ খেয়ে আমার লক্ষ্যে পৌঁছতে পারি। এই ডায়লগটা সম্ভব হয়েছে ইকবাল সাহেবের জন্য, ইকবাল সাহেব দিয়েছে। গরু ঘাস খেয়ে দুধ তো একই জিনিস, আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। তো আচরণের পার্থক্য, তো ইকবাল সাহেবের রুচির আচরণ। উনি যখন কো প্রডিউসার ছিলেন তখন থেকে আমার ফোকাস, আমার আপন ভাগনার বন্ধু, এই জন্য আমার মামা ভাগ্নের সম্পর্ক। তো তার ভিতরে ও যখন কো প্রডিউসার না, সে মানে 3 নাম্বার বা অল্প অল্প টাকা ইনভেস্ট করছে, তখন থেকে ওর মধ্যে দেখতাম রুচির একটা বৈশিষ্ট্য দেখতাম। ওর রুচি আজকে এখানে এনেছে। তার 3টা ছবি, আগামী ঈদের তার ছবি রেডি করে রেখেছে, রিভেঞ্জ, আগামী ঈদ ছবি রেডি, আরেকটা বিটরে রানিং, সের মধ্যে তৈরি করে দিয়েছে। তো সে কথা কম বলে কিন্তু কাজ করে যাচ্ছে, এবং তার গোটা টিমটা অসাধারণ টিম, একটা অসাধারণ টিম। এই মুহূর্তে আমি বলবো, আমরা চলচ্চিত্র খুব অল্পজন বানাই, এর মধ্যে বেস্ট টিমটা হচ্ছে ইকবালস টিম, অসম্ভব ভালো টিম। শাহিন এখানে ডিওপি আছেন, ফাইট ডিরেক্টর চুন্নু সাহেব আছেন, এখানে ড্রেস এখানে মুক্তার আছেন, মেকআপের ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার জাভেদ আছেন, আরও অনেকে তাকে অ্যাসোসিয়েট করে শেখ জামাল ভাই, অসম্ভব ভালো ডিরেক্টর আছেন, সব মিলে এডিটর তৌহিদ আছেন, আমরা আছি, সব মিলে। তো এই ছবিতে আপনি আসলেই আপনারা ডিফারেন্ট কিছু পাবেন। আমি সাধারণত বলি না এই কথাটা, আমি প্রায় বলি ডিফারেন্ট কি বলো, আপনি দেখেন। এবং আমি হিরোর ক্যারেক্টারটা বললাম না, ডিফারেন্ট ক্যারেক্টার। আর নতুন অ্যাপিয়ারেন্স পাবে, আবারও বলি যে রুবেল ভাইয়ের মাধ্যমে।
তো এতগুলো বৈশিষ্ট্যকে একত্রে করেছেন ওয়ান অ্যান্ড অনলি মামা ইকবাল। মামা ইকবালের জন্য জোরে একটা হাত তালি দেন। আর এক্সপিরিয়েন্সের একটা কথা আপনারা শুনতে চান, ওপরে হচ্ছে ড্রোন, 5 স্টার হোটেল, স্পট হচ্ছে বগুড়া। খুব সকালে ভাই আমার নায়কটা খুব জ্বালা দেয় ভাই, হে ঘুমাই কখন আল্লাহ জানে, এত বড় ব্যবসায়ী। 4:30টায় ঘুম থেকে উঠে 5টা 6টা 4:30টা ব্যায়াম, 7টায় ব্যায়াম, 7:30টায় ফ্লোরে থাকতে হয়। আমার তো ভাই বয়স হয়েছে, আমি তো ভাই একটু দেরি করে ঘুমাই, বউ বাল বাচ্চা বাইরে থাকে, কথাবার্তা বল, কিন্তু হেড চাপে 8টার সময় শুটিং স্পটে থাকতেই হবে উইথ ব্যায়াম। মিশা ভাই ফিটনেস লাগবে, যতই মুড করেন ব্যায়াম করেন, যান জিমে যান, এই জিমে পাঠিয়ে দেবে, যান 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 করতেছে, সে জিম করে আমরা এন্ড ক্লাইম্যাক্স করতেছি। 5 স্টার হোটেলের নাম হচ্ছে মোমো ইন, 10 তলা হোটেল উপরে হচ্ছে টেলিপ্যাড, ইন ক্লাইম্যাক্স হেলিপ্যাড, ওপরে চলতেছে ড্রোন, তারপরে গোপ্রো ক্যামেরা, আরো 2টা ক্যামেরা স্ট্যান্ড বাই। শুধুমাত্র আমি আর হিরো আছে ওইখানটায়, মামার ডিরেকশনে কাজ চলতেছে। হিরোর হাতে একটা পিস্তল ছিল, পিস্তলটা অলমোস্ট মনে করুন ওটা রিপ্লিকা বা ড্যামি, কিন্তু অরিজিনাল নিয়েছিল। হিরোর যে কম্পোজিশনগুলো চুন্নু মামা বলেছিল, হিরোর একটা হিট ছিল আমার মাথায়, এবং আমার স্বাভাবিক কারণ অনেকগুলো ফর্ম বা অনেকগুলো মুদ্রার অনেকগুলো ফাইটের পরে মাথায় একটা দিবে, হিরো খেয়াল করেনি বা অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। আমার মাথায় লাগতেছে উপরে ওই হেলিকপ্টার, ও তার উপরে ড্রোন, 10 তলার ছাদ, কিচ্ছু না, আর আমরা শুধু মানে সাউন্ড শুনতেছি, আমার মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, আমরা শর্ট ছাড়তেছি না। এবং যখন পরে হিরো দেখলাম আমার মাথা থেকে রক্ত, হিরো বললো আমাকে মিশাবে, এখন হাসপাতাল যান। আমি বললাম নো, আমি ভয় পেয়ে যাবো, আমি এটা গেলে আর শুটিং হবে না, এটা এক্সপেন্সিভ শুটিং, কারণ প্রত্যেকটা মিনিট হেলিকপ্টার পেমেন্ট, এতগুলো মানে 5 স্টার হোটেলের পেমেন্ট, ক্রুর পেমেন্ট, ক্যামেরার পেমেন্ট। আমরা ইনশাল্লাহ শুটিং শেষ করেছি। শুটিং শেষ করে বহল টিভিতে শেষে সে তার পুরো ক্রু ক্যাবিনকে দিয়ে, হিরো আমাকে, তার পুরো টিম মনে আছে, তার টেস্ট সবাই আমাকে নিয়ে গেছে, আমি মেডিকেলাইজ হই, তারপরে আমার ট্রিটমেন্ট হওয়ার পরে আমরা আসি। তো এরকম জীবন্ত মানে ঘটনা কেউ বলিনি, আজকে বললাম আপনাদেরকে। অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই ব্লাড নিয়ে, ওই মাথার ব্লাড নিয়ে আমরা কাজ করেছি ইনশাআল্লাহ, এবং যথেষ্ট সুন্দর কাজ হয়েছে, অসম্ভব সুন্দর ছবিতে। প্রত্যেকে যারা আমার ভাই ব্রাদাররা কাজ করেছেন, শানু শিবা, তারপর হচ্ছে এখানে মানে আমিন সরকার, তারপর হচ্ছে জাদু আজাদ, তারপর হচ্ছে সীমান্ত, বড় সীমান্ত, ছোট সীমান্ত, নানা পাটেকার, ব্রুসলি, সবাই মিলে আমরা মানে আমরা মন দিয়ে চেষ্টা করেছি ছবিটা। আমার 4টা ছবি আসতেছে, বাট রানিং ছবি যদি বিগত 3 মাস 4 মাস আমরা কাজ করে একেবারে রেডি হয়ে স্ক্রিপ্ট রেডি করে বারবার সিটিং করে যদি কাজ করেছে, এই ছবিতে কাজ করেছে। কাজে হচ্ছে সব ছবি আমার ছবি, কিন্তু একেবারে রানিং ছবিটা যেটা বলবো, যেটা একদম ঈদের জন্যই তৈরি, ঈদকে টার্গেট রেখে ডেটটা ঠিক করে ইকবাল মামা বলছে মামা এটা ঈদে আসবো, আমি স্ক্রিপ্টটা পড়েন, কী করবেন, ঘষা মাজা করতে থাকেন। আমি আমেরিকায় ছিলাম, আমেরিকা থেকে স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া হলো, ওইখান থেকে ঘষা মাজা করে আমরা কাজ করেছি। তো কাজে হচ্ছে যে ইনশাআল্লাহ আপনারা বিনোদিত হবেন, আমরা মনে করি। আমরা আমাদের দেশীয় কলাকুশলীকে নিয়ে আমাদের চেষ্টা ছিল, মন থেকে কোনো কিছু চেষ্টা করলে আল্লাহ ওয়াদা আছে, আল্লাহ শুনবেনই শুনবেন। তো আশা করি আপনাদের জন্য, এই দেশবাসীর জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, এবং সর্বোপরি সবার জন্য এই ছবিটা আমরা বানিয়েছি ইনশাআল্লাহ। আপনারা দেখে ইনশাআল্লাহ আমি বলে দিতে পারি বিনোদিত হবেন, বিনোদিত হবেন, বিনোদিত হবেন। আর ফিল্মের নামই তো হচ্ছে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমরা প্রচুর কষ্ট করছি, এর ভিতরে আমার হিরোইনও জানে না, আমিও একদিন হসপিটালে ভর্তি ছিলাম। আমি জানি, ঠিক আছে, আমি জানি, মানে বলতে পারবো না, মানে এত রাত্রেবেলা 10টার সময় গেছি, হাজার হাজার শুক্রিয়া। যাই হোক, আপনারা সবাই মিলে ইনশাল্লাহ আমার পাশে থাকবেন এবং ভালো জিনিসের পাশে থাকবেন, ভালো প্রোডাক্টের। যে আমাকে খুচরায় বললো যে 40টা 45টা হল, তারপরে মিশা বাবা বললো যে হল। আসলে সত্য, আমি যখন আসছি তখন হল ছিল প্রায় 400 মতো। আমি 13 বছর আজকে রানিং চলতেছে আমার, 400 মতো হল ছিল। সেখানে আমি একমাত্র ব্যক্তি, আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ ছবি রিলিজ করছি। এটা এখানে হল মালিক জাহাঙ্গীর আছে, দীপু ভাই হল মালিক, বুকিনাথের সভাপতি। 166টা সিনেমা হলে রিলিজ করছিলাম। শুটার কে? দীপু ভাই, সত্যনামিশা। তারপরে আমি সেই সেকেন্ড পাসওয়ার্ড রিলিজ করছিলাম 152টা। এই রেকর্ড কিন্তু আর ভবিষ্যতে করতে হবে কিনা আমি জানি না। আমারটা আমি করছি, আমারটা আমি সেকেন্ডে ছিল, ঠিক আছে। এবং আমার সাথে ছবি ছিল কি বজগিরি, 4 কোটি টাকার ছবি ছিল রক্ত। এই 2 ছবি, সাকিবের এক ছবি বজগিরি আর রক্ত ছিল, তাদের 2 ছবি, আর আমার ছিল শুটার। তারা সব মিলাই পাইছিল 80টা 82টা হলের মতো, আর আমি একাই 162টা হল দিয়েছি। এই রেকর্ড আমার আছে। যাই হোক,
ভালো জিনিস সবাই দেখতে চায়, ভালো জিনিস সবাই পছন্দ করে, এবং আপনারা ভালোর সাথে থাকবেন এবং আপনারা আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের দোয়া করবেন। এখন আমাদের হিরো আনন্দ জলিল সাহেব কিছু কথা বলুন। আচ্ছা, ঠিক আছে, হিরো, হ্যাঁ, আমাদের এইগুলোর চাপা দাও। সবাই এসেছেন দেখে খুব ভালো লাগলো। আসলে আমি একটু অসুস্থ হয়েছেন। নিজের জিনিস, নিজের সিনেমা আজকেই প্রথম ট্রেজার লঞ্চ হবে। সো আমার কাছে যেটা মনে হয়, আমরা যতটা না এক্সাইটেড, আমাদের ডিরেক্টর সাহেব তার চেয়ে বেশি এক্সাইটেড এই সিনেমার জন্য। কারণ উনি জানেন আসলে উনি কি বানিয়েছেন, কিল হিম। আসলে একটা বিস্ফোরা আমাকে এমন বেশি ব্যথা দিয়েছে যে খুবই বাজে অবস্থা। আপনাদের ভালোবাসা, এখানে যারা মিডিয়ারা এসছেন, মূলত আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট সবসময় আমরা পেয়েছি, আগামীতেও পাবো বলে আশা করি। বেশি কিছু বলতে চাই না সিনেমাটা নিয়ে, শুধু বলতে চাই আর এই সিনেমার অনেক কিছুই তো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মিশা ভাইয়া বলেই দিল। আর আপনারা হয়তো ট্রিজার দেখবেন বা ট্রেলার দেখলে অনেক কিছুই আন্দাজ করতে পারবেন। শুধু আমি বলতে চাই, বাংলাদেশ আমাদের দেশ, আমি বাংলাদেশি, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের সবার ইন্ডাস্ট্রি, একটা শিল্পী, অডিয়েন্স, ইভেন প্রেস, সবারই এটা ইন্ডাস্ট্রি, আমাদের দেশীয় চলচ্চিত্র। সো সবাই আমরা আসলে বাংলা সিনেমা দেখব, হলে যাব। ঈদ হচ্ছে আনন্দের একটা দিন। সো মানুষ মজা করতে পছন্দ করে, আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যায়, অনেক রকম প্ল্যান থাকে, বিদেশে যায়, সিনেমা দেখে, অনেক রকম কিছু প্ল্যান করে ঈদকে ঘিরে। তো তার মধ্যে মানুষের সব চাইতে বড় যেটা বিনোদন আমি মনে করি সেটা হচ্ছে চলচ্চিত্র। কারণ দেখেন, কিছুদিন আগে পাঠান রিলিজ হলো, ইন্ডিয়ান শাহরুখ খানের সিনেমা। আমি দেখেছি, মানে আমি তো ফেসবুক সরাসরি ইউজ করি না, আমার ম্যানেজাররা দেখে, বাট তারা আমাকে সবসময় আপডেট রাখেন যে ম্যাডাম দেখেন এই জিনিসগুলো, বা আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী বা মানুষ যারা আপনাদেরকে সত্যিই ভালোবাসায় মিস করে, তারা এগুলো সবসময়ই করে। যে শাহরুখ খানের সিনেমার সাথে অনন্ত জলিলের দিনদারে অনন্ত জলিলকে কম্পেয়ার করেছে, যে বাংলাদেশে, আমাদের দেশেও শাহরুখ খানের মতো হিরো আছে, বা আমরাও যাকে নিয়ে গর্ব করতে পারি যে হলিউড বলিউডের মতো সিনেমা আমাদের দেশেরও একজন আছে। হয়তো শাহরুখ খান হচ্ছে শাহরুখ খান, সালমান খান হচ্ছে সালমান খান, তাদের সাথে তো আসলে ওইভাবে কম্পেয়ার হবে না, বাট মানুষ করে। আর যারা আমাদের ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, যাদের জন্য আমাদের সিনেমা, তারা হচ্ছে আমাদের অডিয়েন্স। আর তারা যখন এই কম্পেয়ারটা করে তখন সত্যিই খুব ভালো লাগে। সো আবারও সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এসছেন এত রোজা রেখে, গরমের মধ্যে, বাইরে এত গরম। আপনারা সবাই পজিটিভটাই তুলে ধরবেন আমি মনে করি, কারণ মিডিয়া হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। দেশের প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা ঘরে ঘরে যে কোনো নিউজ, সিনেমার নিউজ হোক, দেশের যে কোনো নিউজ হোক, এটা পৌঁছে দেয়। সো আমি ওইটাই বললাম, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলাদেশি। সো আমরা আমাদের দেশের সিনেমা ভালোবাসবো, দেশকে ভালোবাসবো। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। যে একটা ক্যাপাবিলিটি থাকে, ডাইরেক্টরের যে একটা গুডউইল থাকে, এই গুডউইলটাও মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত। এটা আমরা অতীতে দেখছি, একবারে 80-র দশক 90-এর দশকে ভালোভাবে দেখছি, যখন এদেশের চলচ্চিত্র শিল্পের সুদিন ছিল। তখন কিন্তু একটা নিয়ন্ত্রণ ছিল, প্রযোজক সমিতি এবং প্রদর্শক সমিতির মধ্যে একটা রিলিজ কমিটি ছিল। সেই রিলিজ কমিটি সিদ্ধান্ত দিত কোন সপ্তাহে কোন ছবি রিলিজ হবে, কোন চ্যানেলে রিলিজ হবে, এবং ঈদ উপলক্ষে কয়টা ছবি রিলিজ হবে। কিন্তু আজকের এই যে বিশৃঙ্খল পরিস্থিতি, আমি একটু আগে আরেকটা ছবি, যারা প্রযোজক, নায়ক, পরিচালক, তারা আমাদের সাথে বসছিলেন, কিন্তু আমার মনে হলো, উজ্জ্বল আমাকে বললো, আমি বললাম যে চলো যাই ইকবালের ইয়াতে, অনুষ্ঠানে। তো যে ছবি এবং ছবি সম্পর্কে আমি যতটুকু জানি এবং শুনি, এই ধরনের ছবি হচ্ছে ঈদে চালানোর মতো উপযুক্ত ছবি, এবং অবশ্যই আমাদের এক্সিবিটাররা এই ব্যাপারে আগ্রহী হয়ে এই ছবি চালাবেন, এবং ছবিটা যদি ব্যবসা করে তাহলে অবশ্যই আনন্দিত হব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দাদা। উজ্জ্বল ভাইকে এক মিনিটের কথা বলার জন্য আসছে। হ্যাঁ, চলচ্চিত্র প্রদর্শক সমিতির পক্ষ থেকে আজকে ইফতারের পরে ইকবাল ভাই আমাদেরকে স্মরণ করেছে। আমরা একটি জিনিস
কয়েকদিন যাবত আলোচনা করছি, সেটি হচ্ছে আমি গিলহিম সম্বন্ধে একটি কথা বলবো। সেটি হচ্ছে ঈদের সময় আমরা যারা হল মালিক রয়েছে তারা চিন্তা করি রোজার ঈদে সবচাইতে বেশি ব্যবসা হয়। তার জন্য আমরা ছবিগুলো পরীক্ষা নিরীক্ষা আগে থেকে চলতে থাকে। কিন্তু সবচাইতে মজার বিষয় হচ্ছে এই গিলহিম প্রথম দিন উপস্থিত ছিলাম, যেদিন মহরত করেছে সেদিনও আমি উপস্থিত ছিলাম। আমরা সিনেমা হল মালিক সমিতির অনেক নেতা আমরা সেদিন পিছনে বসে দেখেছি। আজকে সেটা বাস্তবায়ন দেখছি। অনেক জায়গায় আন্দোলন তৈরি করেছে ইকবাল সাহেব, সেটি হচ্ছে তার গিলহিম সারা বাংলাদেশে সারা জেগেছে। আমরা আশা করি ঈদের মধ্যে যারাই আসতে চায় সবাই আমাদের ভাই, কিন্তু ঈদে হল মালিকরা চাইবে হলে কোন ছবিটা চলবে সেটা কিন্তু দর্শকরা আগে থেকে বুঝতে পারে এবং মালিকরাও বুঝতে পারে। আমি আশা করব যারা এই প্রতিযোগিতার বাড়িতে যারা আসবেন, আমরা সবার প্রতি শুভকামনা থাকবে, কিন্তু গিলহিমের প্রতি শুভকামনা সবসময় থাকবে, কারণ ইকবাল সবসময় হল মালিকদের পাশে রয়েছে, আমরাও তার পাশে রয়েছি। সবাইকে ধন্যবাদ। সবচেয়ে মজার কথা হলো নেটে কি হয়েছে একটু ঠিক করলে ভালো হয়। আপনি পিস দিলে বন্ধ হয়ে যাবে। হইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানটি আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনদের জন্য, আর চলচ্চিত্রের যারা গুণীজন আছেন, আমাদের বন্ধু আছেন, তাদেরকে আমরা ইনভাইট করেছি। সাংবাদিক ভাই বোনেরা, আসলে আপনারা এত কষ্ট করেন, এই যে আমরা উপরে বসে আছি আরামে, আপনারা মানে জায়গা স্বল্প জায়গার মধ্যে এত কষ্ট করে আমাদের জন্য ভিডিও ধারণ করবেন, তারপরে সারা পৃথিবীতে যেখানে বাংলাদেশিরা আছে আপনাদের এই মানে আমাদের এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দিবেন, এই সব কিছুর মাধ্যমই হচ্ছেন আপনারা। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের এই কষ্ট, আপনারা জানেন আমি যখন সিনেমা হলে যাই, এই যে বিশেষ করে ক্যামেরাম্যান ভাইয়েরা বোনেরা অনেক কম যারা ক্যামেরা অপারেট করেন, অনেক সময় দেখি ধাক্কা লেগে পড়ে যান, বাট তারপরও ক্যামেরাটাকে সেভ করেন। তারপরও চিন্তা করেন ক্যামেরাটা সেভ করার সময়ও তার ভিডিও ধারণ যে না থেমে যায়, এত কষ্ট করেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা কতবার দিব জানি না, তবে আমি যতদিন এই মিডিয়াতে থাকব, এই ফিল্ম লাইনে থাকব, আমি সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা জানাবো। আর আমি সাধারণ একজন মানুষ, আমার ভিতরে আসলে উচ্চ বিলাসিতা বা আমি খুব মানে ভাব নিয়ে চলার মতো কোনো মানুষ না। আপনারা সবসময় দেখেছেন যে আমি যখনই যেখানে যাই আগে সবসময় আপনাদের সাথে মানে দেখা করি, কথা বলি, তারপরে আমি একটা অনুষ্ঠানে উঠি। আজকে ইকবাল ভাই আসলে প্রথম যে মহরতের সময় উনি ঘোষণা করে দেন যে ঈদে ছবি রিলিজ হবে। আমি যখন ছবি বানাই, ছবি বানাতে অনেক সময় লেগে যায়, 1 থেকে 1.5 বছর সময় লেগে যায়, কারণ আমার ছবির পোস্ট প্রোডাকশন করতেই মোটামুটি 7-8 মাস লেগে যায়। প্রচুর গ্রাফিক্সের কাজ থাকে এবং বিভিন্ন দেশে শুটিং থাকে, সব কিছু মিলিয়ে অনেক সময় লেগে যায়। আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, বাবার অনেক টাকা পয়সা নিয়ে না, অনেক নিজে কষ্ট করে বড় হয়েছে। এই জন্যে আমি কষ্ট করতে পারি এবং মানুষের কষ্ট বোঝার মতো মন আছে আমার। ইকবাল ভাই আমাকে দিয়ে ওনারা চিন্তা করেছে যে উনি এত বড় লোক মানুষ, এত বড় বড় ছবি বানায়, বেশি বাজেটের ছবি বানায়, উনি আমাদের ছবি যখন কাজ করবে কতটুকু সময় দিবে, কি দিবে না দিবে, মানে ইকবাল ভাই নিজেও ভয়ে ছিল সবার কথা শুনে। উনি আমাদের বাসায় বসলেন শুটিংয়ের আগে যে অন্ত ভাই আপনি আসলে কয়টা পর্যন্ত শুটিং করবেন, এইটা নিয়ে আমাদেরকে একটু যদি প্ল্যানটা দিতেন তাহলে ভালো হতো। তা আমি বললাম নর্মালি আপনারা কয়টা পর্যন্ত শুটিং করেন? আমরাই তো 11টা-12টা পর্যন্ত করি। আমি বললাম ভোর রাত পর্যন্ত করবো না, আপনাদের সমস্যা নাই। তা আমরা এই যেদিন লাস্ট শুটিং করি
ওই দিন ভোর 6:30 পর্যন্ত শুটিং করি। আর বগুড়াতে যেই কদিন ছিলাম ওই প্রত্যেক দিনই সকাল 9টা 9:30 থেকে রাত 3টা 2টা 2:30 4টা ভোর 5টা পর্যন্ত শুটিং করি। যাই হোক, আল্লাহ তাআলার দয়ায় আমাদের শারীরিক সুস্থতা ছিল, আল্লাহর দয়া। আর মিশা ভাই ব্যাপার একটা কথা না বললেই না, আমি এইবার মিশা ভাইয়ের সাথে তো 5টা ছবির কাজ হলো, বাট এইবার আরেকটু ক্লোজলি একটা ব্যাপার দেখলাম যে মিশা ভাই নিজের কাজ যেমন দেখেন অন্যর কাজগুলো তেমন দেখেন। মানে অন্যের কাজগুলো ঠিক হলো কি না, অ্যাক্টিংটা ঠিক হলো কি না, মানে সব কিছু দেখেন। এটা সত্যিকারেই মিশা ভাইকে সামনাসামনি ধন্যবাদ জানাই। এই কথাটা আমি অনেকের কাছেই বলেছি। আর আরেকটা কথা, মিশা ভাইয়ের কথাটা অনেকে বোঝা কতটুকু গেছে জানি না। আমরা যখন অ্যাকশন করতেছিলাম মানে হেলিপ্যাডে, মানে আমার হাতে যে পিস্তল ছিল এটা বেশ ভারী ছিল। অ্যাকশনের সময় এক পিস্তলের বাট দিয়ে যখন মারি মিশা ভাইকে, সত্যি সত্যি লেগে যায়। লাগার পরে দেখি আমি নিজেই দেখি এদিক দিয়ে একদম মাথা কেটে রক্ত বের হচ্ছে। ও মাই গড, উনি তো শট ছাড়তেছে না আর আমিও ওনাকে মারতেছি। উনি তো, আমি মারার সময় যেহেতু ডোন্ট শট, মারার সময় বলতেছি মিশা ভাই আপনার কিন্তু মাথা কেটে গেছে, আবার উনি অ্যাক্টিংয়েই বলতেছে সমস্যা নাই। এইটা রেকর্ড হলে বেশি মজা হতো। ইউটিউবে কিছু হলে যে ভাইরাল হয়ে যায়, মানে এইটা একটা ভাইরাল মানে সাবজেক্ট ছিল মিশা ভাই। মিশা ভাই মাইর কাছে আমার, আর ওই অ্যাক্টিংয়েই বলতেছে সমস্যা নাই। যাই হোক, পরে সাথে সাথে ডাক্তারের ইঞ্জেকশন দেওয়ানো হলো, হসপিটালে নেওয়া হলো। ঈদের ছবি, যার ছবি রিলিজ হবে আমরা সবার ছবির জন্য শুভকামনা করি। সবাই ঈদের ছবি দেখতে যাবে, কারণ প্রত্যেকটা আর্টিস্ট একটা ছবির জন্য কষ্ট করে, তার রেমুনেশন নেয়, এটা হচ্ছে একটা পার্ট। এই রেমুনেশন রিক্সা চালাইলেও টাকা পাওয়া যায়, বা একটা অভিনয় করা হয় সারা দেশের মানুষ যে দেখতে পারে। তো এই অভিনয়টার ভিতরে বেশ কষ্টকর একটা কাজ, আর এটা একটা মানে দায়িত্বও বলতে পারেন, অনেক বড় দায়িত্ব। কারণ আমার ব্যবসাতেও আমি এত কষ্ট করি না, ইকবাল ভাই যেই কষ্ট করাইছে এবার আমাকে দিয়ে। আমি গতকালকেই সেট থেকে গেছি হচ্ছে 12:30টার দিকে না 12টার দিকে গতকালকে। তারপরে ওকে আনতে গেছি, ওর ওই যে এয়ারপোর্টে আনতে গেছি, ও 1:30টার সময় আসছে, 3টার সময় বাসায় এসে ওনাকে মেসেজ পাঠাইছি, ইকবাল ভাই আপনি কি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছেন কি উঠেন নাই। আমি ইকবাল ভাইকে অলমোস্ট প্রতিদিনই 3টার সময় রাতে মেসেজ পাঠাই যে ইকবাল ভাই তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছেন না উঠেন নাই, তাড়াতাড়ি তাহাজ্জুদ নামাজ পড়েন, তারপরে বেতের নামাজ পড়েন, সেহরি খান, ফজর নামাজ পড়েন, তারপরে ঘুমান। মানে আসলে আমি যে ঘুমাই কয় ঘন্টা বা 2-1 ঘন্টা আমি নিজেও জানি না। আবার সেই সকালবেলা আমরা 6টার সময় উঠে মেকআপ টেকআপ করে গানের শুটিংয়ে গিয়েছি। সাংবাদিক ভাই বোনেরা, এটা আসলে ইকবাল ভাই একটা মিরাকেল বানিয়েছে, আপনারা দেখতে পাবেন। এটার ভিতরে ইকবাল ভাইয়ের ছবিতে এই ধরনের সায়েন্টিফিক কাজ হবে এটা আসলে ভাবতেও পারবেন না। এতগুলো গ্রাফিক্সের কাজ করা হয়েছে ইয়েতে, মানে এই মুভিতে। এই যে মিস্টার রবার্ট, হি ইজ আমেরিকান গাই, তাই এইটাতে হি ইজ দ্য ওয়ান অফ দ্য সায়েন্টিফিক ডক্টর, অ্যাকচুয়ালি ইজ দ্য ডক্টর, অ্যান্ড বর্ষা ইজ দ্য রিয়েলি, শি ইজ অসম ভিলেন। বর্ষা আমাকে যে একটা লাথি মারছে বুকে, অকল্পনীয় একটা অ্যাকশনের সময়, লাস্ট অ্যাকশনে আমি ভাবতেও পারি না। বর্ষা এমনিতেই তো না লেগে গেছে ঠিক আছে, বাট শটটা অনেক সুন্দর হয়েছে। মানে ওনারা দুইজন মিলে, কিন্তু বর্ষার পা বেশ লম্বা তো, এমন এক লাথি মারছে যে এত স্ট্রং একটা মানুষ তাও পড়ে গেছি আমি। মানে এটা দর্শক ইকবাল ভাইকে তখনই বলছি যে এই শটের জন্য হলো আপনার ছবি সুপারহিট, যে অনন্তকে এত জোরে লাথি মারছে, একটা এত জোরে লাথি মারছে, বাট আমি অ্যাক্টিংয়ের জন্য না, লাথির চোটেই আমি পড়ে গেছি, যে এত স্পিডে লাথি মারছে আমাকে। বর্ষা সত্যিকারেই খুব ভালো অভিনয় করেছে এটাতে।
মানে বর্ষার লুক দেখলেও মানুষ অবাক হয়ে যাবে। শি ইজ রিয়েলি ডু গ্রেট জব। আর আমাকে যেটা করছে তো ইকবাল ভাই এটা ছবিতে দেখতে পাবেন। তা আজকে তো মনে হয় 40 সেকেন্ডের টিজার দেখাবে, আমি এখনও দেখি নাই। আমি ইকবাল ভাইকে গতকালও বলেছিলাম টিজারটা একটু আমাকে পাঠান, উনি পাঠায় নেই আমাকে। ইভেন তো বর্ষা থাইল্যান্ড থেকেও বলতেছিল কী খবর, আমি এতবার বলি পাঠাও না কেন, আমি বলছি আমার কাছেই তো নেই, আমি পাঠাবো কোত্থেকে। তবে ট্রেইলারটার কথা বলি, আমরা যেহেতু রোজার ঈদ আর অল্প কয়েকদিন বাকি, আমরা প্রিমিয়ার করতে পারবো না। তা আমি ইকবাল ভাইয়ের সাথে কথা বলেছি, আমরা যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টারে আমরা ট্রেইলার লঞ্চ করব। আমরা সিনেমা হলে ট্রেইলার লঞ্চ করব, সাংবাদিক ভাই বোনেরা এবং হল মালিকরা থাকবেন ওইখানে। আমরা একটা ধামাকা প্রোগ্রাম করব। সালমান খান যেভাবে করেছে পুরা সিনেমা হলে, ওনার টিজার লঞ্চ করেছে, আমরা ট্রেইলার লঞ্চ করব এটাতে, মানে অনেক ধামাকা করে করব। এবং সিনেমার অংশ বিশেষ, আমি যেমন মধুমিতা হলে 15 মিনিটের সিনেমার অংশ বিশেষ দেখিয়েছিলাম, আমরা সিনেমার অংশ বিশেষ দেখাবো হল মালিকদেরকে এবং সাংবাদিক ভাই বোনদেরকে, গানগুলো দেখতে পাবেন। আর বিশেষ তখন ট্রেইলারটা আমরা, আর 17 তারিখে আমাদের এই প্রোগ্রামটা করব। 17 তারিখে আমার বার্থডে, এই বার্থডে উপলক্ষে আমরা ট্রেইলার লঞ্চ করব যমুনা ব্লকবাস্টারে। আমাদের যমুনা ব্লকবাস্টারে আরেক হিরো আসছেন, আলমগীর ভাই। আলমগীর ভাই আপনি উপরেই চলে আসেন, আলমগীর ভাই এই যে উপরে, আলমগীর ভাই এখানে চলে আসেন, এই চেয়ারটা একটু আগায় দেন তো ভাই। ইনশাল্লাহ আমরা যমুনা ব্লকবাস্টারে আমরা ট্রেইলার লঞ্চ করব। ওই দিন গানগুলো প্লাস হচ্ছে ছবির অংশ বিশেষ, ছবির বিশেষ অংশ বিশেষগুলো আমরা দেখাবো, অংশ বিশেষগুলো দেখাবো। তখন আপনারা বুঝতে পারবেন আসলে কিলহিমে কত ধরনের কিল করা হয়েছে, মানে কিলকে, মানে আমাকে দিয়ে কে কিল করাইছে, কেন করিয়েছে, সেগুলো দেখতে পারবেন আপনারা। তাই থ্যাংক ইউ সো মাচ ভাই ও বোনেরা। আবারও বলি, উপরে আল্লাহ আর নিচে হচ্ছেন আপনারা মিডিয়ার ভাই বোনেরা। আপনারা সত্যি আমার কাছে, আমি এমনিতেই চাপাবাজি মিথ্যা কথা এগুলো আমার ধর্মেই নাই। কারণ আমি যদি কখনো সত্যি কথা বলি, কেউ মনে কষ্ট পেলেও আমি সরাসরিই বলি, সত্যিই বলি। মিডিয়া ছাড়া কোনো দিন কেউ কোনো কিছুই প্রচার করে এটা মানুষের ঘরে পৌঁছাতে পারবে না। একমাত্র আপনারাই পারেন সত্যটা তুলে ধরতে, সত্যটা। আরেকটা আমি রিকোয়েস্ট করব, যদি কিলহিমে আপনাদের ভালো না লাগে, আপনারা সত্যটা তুলে ধরবেন যে এটা ভালো হয় নাই, এটা সম্পূর্ণভাবে আমাদের কাছে ভালো লাগে নাই। আর যদি মনে হয় যে কিলহিম ভালো লেগেছে আপনাদের, আপনারা তুলে ধরবেন। আর আরেকটা রিকোয়েস্ট করব, যেটা খসরু ভাই বলল, কাদা ছিটাছিটি, আমাদের জন্যে কাউকে কটু কথা বলা, আমাদেরকে কটু কথা বলা, এটা দুইটাই ভালো না। কারণ বিবোধকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। এটার ব্যাপারে খেয়াল রাখতে হবে আমরা সাংবাদিক ভাই বোনেরা, কারণ আমরাও এক বাবা মায়ের সন্তান। আর বাবা মা আমাদেরকে পৃথিবীতে আনছেন, অনেক বড় মুখ করেন যখন একটা সন্তান সুনাম করেন যে আমার ছেলে আমার মেয়ে এটা করেছে, ভালো কাজ করেছে। আবার যখন কোনো একটা কাজে বদনাম হয় তখন নিজেরাই লজ্জা পান। এই জন্যে কখনোই কারো ক্ষতিও করা দরকার নাই, কাকে এক্সট্রা কিছু করার দরকার নাই। আমরা যদি সত্যিকারে ভালো কিছু করি, আমাদেরকে ভালোটাই তুলে ধরবেন। আমাদের দ্বারা যদি কোনো খারাপ কিছু হয়, আমাদের খারাপটা তুলে ধরবেন। কারণ আমাদেরকে ফেভার করা দরকার নাই, আমাদের বিরুদ্ধে শত্রুতাও করা দরকার নাই। কারণ আমি আল্লাহ তাআলার দয়ায় 10 বার সিআইপি হয়েছি। আমি সিআইপির লিস্ট যখন পেপারে আসে আমি দেখেছি, আমি কোনো দিন কাউকে সুপারিশ করি নাই, কোনো দিনও না। এটা আমার ধর্মেই নাই। এই যে এতগুলো কি বলে সিনেমা আমাদের রিলিজ হয়েছে, এই সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কারো কাছে দিতে হবে, বলতে হবে, আজ পর্যন্ত আমি এগুলি করিই নাই, কোনো দিনই করি না। কারণ আমি একটা জিনিসই জানি যে আমি যদি ভালো কাজ করি সেটা তো দর্শক জানতেইছে আমি এটা ভালো কাজ করি। এটার জন্য আমাকে কেন লিয়াজু করতে হবে কোনো কিছুর ব্যাপারে? যে কোনো যার চলচ্চিত্রে একটা কথা উদাহরণ দিয়ে বললাম আমি, মানে কোনো দিনই আমি কিছু করি না। আমার ব্যবসার ক্ষেত্রেও আমি কোনো দিন করি না। আমি হঠাৎ করে একদিন পেপারে দেখি আমার নামে আসে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর থেকে গোল্ড ট্রফি পাবো, মানে এক্সপোর্ট ট্রফির ধারণা আছে সিলভার, ব্রঞ্জ, গোল্ড ট্রফি পাবো, পেপারে চলে আসছে।
আমি দেখে নিজেই অবাক, সকালবেলা দেখি পত্রিকাতে অনন্ত জলিল আমি গোল্ড ট্রফি পাবো প্রাইম মিনিস্টার থেকে, আমি নিজেও জানি না, কারণ আমি কাজ করতে থাকি, কাজের রেজাল্ট আল্লাহই আমাকে এনে দিবে। আমি কখনোই এক্সট্রা কোনো কিছু আমার করার ইচ্ছাও নেই এবং কারো ব্যাপারে বলারও দরকার নাই। আমার ভালো করলে ভালো করব, এটা আল্লাহ জানেন, কারণ আমি একটা সৎ মানুষ। আমি একজন প্রডিউসারের কাজ করেছি, ওনাকে আমি 17 দিনে যেই কাজ করেছি এটা ওনার 1 মাস লাগতো করতে। আমি প্রতিদিন একদম প্রতিদিন সকাল 9টার থেকে 2-1 দিন মাত্র উনি 11টা 12টায় শুটিং শেষ করেছে, ম্যাক্সিমাম 3টার সময় শুটিং শেষ করছে, কিন্তু পরের দিন সকালবেলা আবার 9টার সময় রেডি হয়ে আমি শুটিং করতে চলে গেছি। কারণ আমি যদি আমার কাজ ভালো করে করি আল্লাহ আমাকে দেখবেন, আমি যদি মন থেকে ভালো করি আল্লাহ আমাকে দেখবেন। আমি যখন শুটিংয়ে আসছি প্রথম দশার্স আমাকে আমার বড় ভাই বলেছিল কোথায় যাও, তাই আমি বলছি আমি শুটিং করতে যাই, তো বলেছিল যে চলচ্চিত্রে তো মানুষ গেলে ভালো হয় না, আমি জানি তো এগুলো। তাই আমি বললাম সেটা তো যে ভালো করবে না হবে না তো তার ব্যাপারে, তা আমি জানি না, আমি ভালো থাকি কিনা সেটা হলো আপনার দেখার ব্যাপার, যে আমি ভালো থাকি কিনা। তা আপনারা জানেন 2008 থেকে আমি চলচ্চিত্রে আছি। আমার মনে হয় না যে আপনারা ম্যাগনিফাই গ্লাস দিয়ে খুঁজলেও যে আমার চরিত্রের মধ্যে দাগ খুঁজে পাবেন যে আমি কোনো অন্যায় কাজ করেছি, যেইটা আমি অন্যায় করেছি। আমি থেকে মালয়েশিয়ার থেকে হিরোইন নিয়ে আসছি, সোনারগাঁও হোটেলে ছিল, আমি ওই এলাকায় যাইনি। বর্ষাকে তখনই বর্ষার সাথে আমার প্রেম ছিল, আমি বর্ষাকে নিয়েই আসতাম, আবার এফডিসির থেকে বাসায় যেতাম, ওই এলাকায়ও ঢুকি নেই আমি, কারণ এগুলি ভালো কাজ না। একটা আর্টিস্ট সে তার আর্ট দিতে আসবে, তার শিল্প দিতে আসবে, আমরা কেন তাকে খারাপ প্রস্তাব দিব? এইটা আমি প্রথম থেকেই ঘৃণা করি। এগুলো নিয়ে আমি সার্চ রিলিজের আগে মিনিমাম 1-1.5 বছর এগুলো নিয়ে আমি প্রেস কনফারেন্স করেছি। তখন তো আর আমার এই পরিচিতি ছিল না, তখন অনেকে অনেক কথা বলতো, এই ব্যাটা কোত্থেকে আসছে এইসব কথা বলে, কিন্তু আজকে তার প্রমাণ পেয়েছে সবাই। আজকে বাংলাদেশে হল বলে এই যে 80টা, তখন 800 সিনেমা হল ছিল। আসলে কোনো খারাপ জিনিস কোনো দিন টিকসই না, ভালো। আমি 2 লাইনের ফ্যাক্টরি মানে 200 লোক দিয়ে কাজ শুরু করেছি ভাড়া বিল্ডিংয়ে। আমার সততার কারণে আজকে 64 বিঘার উপরে কোম্পানি 12,000 লোক কাজ করে, এটা আমার সততা। নাইলে আমি ওই সিনেমা করতে আসছিলাম, ওইখান থেকে আমি ধ্বংস হয়ে যেতাম। তখন মাত্র আমার 3600 লোক কাজ করতো, আমি ওইখান থেকেই ধ্বংস হয়ে যেতাম। এই কাজে আমি নাই। আপনারা অনেকেই লিখেন, আমি দেখি আলোচিত সমালোচিত, এই সমালোচিত অনন্ত জলিলের কোথায় আছে আমি নিজেও জানি না। কারণ অনন্ত জলিল এমন কোনো কাজই করে না যে যেটা নিয়ে সমালোচনা হবে। আমি মানুষের উপকার করে বেড়াই, আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিচ্ছে আমি সব সময় আপনাদেরকে আবারও বলি, আমি যখন শুটিংয়েও আসি তখনও আমি গাড়িতে উঠে বলি, হে আল্লাহ, আমি যেই কাজে যাচ্ছি আমি আমার সৎ মন নিয়ে যাচ্ছি, আল্লাহ আমার পবিত্রতা বজায় রাখেন, আল্লাহ আমি যে আমার সবটুকু দিতে পারি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন। আমি এটা বলতে বলতে গাড়িতে আছি। আমি যেদিন ফ্যাক্টরিতে যাই সকালবেলা আমি বলি, হে আল্লাহ, আপনি যেই ইন্ডাস্ট্রিতে নিচ্ছেন আমাকে, এটা আমার না, আল্লাহ সব কিছু আপনার, আপনিই দিয়েছেন আমাকে, আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন আমি যেই দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন। আমি কোনো দিন এবং আল্লাহর কাছে এটা সব সময় বলি, আমি আল্লাহ কখনো যে না মনে হয় যে এই ইন্ডাস্ট্রি আমার, এই কোম্পানির মালিক আমি, আল্লাহ সব কিছুর মালিক আপনি, আমাকে যেই কাজের দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমি যে সব এই কাজের দায়িত্ব পালন করতে পারি। আমি একটা শর্ট দিয়েই ফ্যাক্টরির ফোনের যেই কয়টা জমে আবার ওগুলি শেষ করি, তারপরে আবার একটা শর্ট দিই, কারণ আমার ওইটা আগে, বিজনেসটা টিকে থাকতে হবে। এই জন্যে ভাই ও বোনেরা, আমি কোনো দিন কারো খারাপও চাই না, করতেও চাই না, কাউকে দিয়ে আমি কোনো কিছু ক্ষতিও করতে চাই না। যেই প্রডিউসাররা ইনভেস্ট করে ঈদে ছবি রিলিজ করবে, আপনারা সবার ছবি সম্বন্ধে ভালো ভালো কথা লিখেন, হলে যে সবাই ওনাদের ছবিটা দেখে, সবার ছবি দেখে। ঈদের ছুটি 7-8 দিন তো এমনি ছুটি থাকে, এই ছবি দেখবে, আবার এই আমাদের কিলহিম দেখবে, কিলহিম দেখে আরেকটা দেখবে, দেখতেই থাকবে। মানুষের এন্টারটেনমেন্ট দরকার, সবার ছবিতে দেখে, আপনারা সুন্দর করে সবার জন্য লিখবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের প্রাণপ্রিয় আলমগীর ভাই, ওনাকে আমি সবসময় বলি আমাদের যমুনা গ্রুপের হিরো, ব্লকবাস্টার যমুনা, উনি একা আমার মতন ওয়ান ম্যান আর্মি,
এত কাজ করেন। যে যমুনাতে জানেন 7টা স্ক্রিন আছে, ওইখানে বরাবরই 4-5টা স্ক্রিন আমাদের ছবি রিলিজ করে। তো এইবার ওনারা কয়টা করবেন ওনাদের ব্যাপার, অনেক ছবি আসছে। আমি ওনাকেও রিকোয়েস্ট করব যমুনাকে যে প্রত্যেকটা ছবি যে ওনারা রিলিজ করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আমি একটু আলমগীর ভাইকে কথা বলার জন্য অনুরোধ করি। When I came in and saw the movie set and the film equipment, amazing. And when I unbelievable, really, really great stuff. These guys can hold with the very talented Mr. Ananta Jalil and Madam Borsha. When I saw that all audiences across Bangladesh will really get entertainment, a high অল টাইম সভাপতি নো সাহেব, অল টাইম সভাপতি কিসের সাহেব? হ্যাঁ, অল টাইম সভাপতি। বসেই বলি না, পবিত্র ঈদ আসন্ন, সেই উপলক্ষে ঈদের চলচ্চিত্র কিল হিম, ইকবাল পরিচালিত, মোহাম্মদ ইকবাল এবং অনন্ত বর্ষা অভিনীত মিশা সওদাগর সহ আরো যারা শিল্পী আছেন সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন কে সম্ভব করে অনন্ত জলিল, এটা কিন্তু সত্যি কথা। আমরা জানি এই যাবৎকাল সমস্ত অসম্ভবকেই সম্ভব করেছে অনন্ত। তো আপনারা জানেন যে সিনেমা হল পিছিয়ে আছি, কারণ হচ্ছে যে হলের সংকট, অনেক সংকট। এই বড় বড় ছবিগুলো আসতেছে কিন্তু হলের কোনো বৃদ্ধি নেই। যাই হোক, আমরা এই টিজার আজকে এই ঈদ উপলক্ষে যে কিল হিম ছবি রিলিজ হবে সেটার টিজার আজকে ওপেন করা হবে, উন্মুক্ত করা হবে, টিজার ছাড়া হবে রিলিজ উপলক্ষে। আমি এই চলচ্চিত্রের কিল হিম চলচ্চিত্রের ইকবাল এবং ইকবালের টিমকে এবং অনন্ত বর্ষা সবাইকে আবারও আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সিনেমাটা যেন সুপার ডুপার হিট হয় সেই কামনা করছি। একটি কথা শেষ করব, একটি কথা বলে, সেটা হচ্ছে যে আমাদের গতবারের অভিজ্ঞতা থেকে একটি কথা আপনাদের সেটা মানতেই হবে, সেটা হচ্ছে যে দীর্ঘ গত এইরকম এই যে ঈদ আসন্ন, গত ঈদে ঠিক 1 বছর পেছনে, গত ঈদে 7-8 মাস সিনেমা হল বন্ধ থাকার পরে, সরকারিভাবে সিনেমা হল বন্ধ থাকার পরে গোলই চলচ্চিত্র দিয়ে কিন্তু ঈদে দর্শক আসা শুরু হয়েছিল। পরের ঈদে যে প্রচারণা ছিল, 2 বছর প্রচারণা ছিল অনন্ত জলিলের সিনেমার, 2 বছর প্রচারণা ছিল। সেই প্রচারণায় কোরবানির ঈদে যে রিলিজ হলো, সেই রিলিজে অনন্ত জলিলের ছবি, সেইখানে কিন্তু এই প্রচারণায় দর্শক কিন্তু হলে আসছিল। উপচে পড়া ভিড়, টিকিট না পেয়ে তারা হলে এসে দ্বিতীয় অপশন দেখতে যে অন্যান্য ছবিগুলো দেখেছে, তারপরে সেই ছবিগুলো কিন্তু খুব ভালো গেছে। কিন্তু সেটা আমি বলবো না যে সেগুলা যে তাদের ছবি ভালো না, ছবি অবশ্যই ভালো দেখে সেগুলো ভালো গেছে, কিন্তু মূল দর্শকটা কিন্তু অনন্ত জলিলের ছবিতে এসেছিল। এটা কিন্তু সত্যি কথা, এটা মানতেই হবে। তো আমি সেই সময় থেকে একটু ছোট্ট অভিজ্ঞতা, সেই সময় অনেক কথাবার্তা হয়েছে সিনেমা নিয়ে না, চলচ্চিত্র নিয়ে না। ব্যক্তি আরেক ব্যক্তিকে আক্রমণ করেছে, শিল্পী আরেক শিল্পীকে আক্রমণ করেছে, এই যে বিষয়গুলো হয়েছিল। এইবার সেই ঈদে আবার ছবি রিলিজ হচ্ছে। আমি একটি অনুরোধ করব সবাইকে, সব চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন, শিল্পী, কলাকুশলী সবাই, আমি একটাই বলতে চাই, সেটা হচ্ছে যে ভাই আমরা এসি মানে হচ্ছে যে আমাদের এয়ার কন্ডিশন, আমরা আমাদের শান্তির জন্য, প্রশান্তির জন্য এই গরমে এসি ব্যবহার করি। এটা আমাদের হচ্ছে বাহ্যিক একটা শান্তির জন্য। আমাদের কিন্তু মনেরও শান্তি আছে, আমাদের মনের শান্তিরও কিন্তু একটা এসি আছে। আমরা যদি বলি সেই এসিটা কি,
সেইটা হচ্ছে যে এসিটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট আর সিটা হচ্ছে ক্রিটিসিজম। আমাদের মনের থেকে, আমাদের এই মনের এসিতে আমরা কাউকে, আমরা সবার সামনে আমরা সবাইকেই অ্যাপ্রিসিয়েট করব, আমরা কাউকে ক্রিটিসিজম করব না। ক্রিটিসিজম আমরা যদি কারো কোনো ভুল ত্রুটি থাকে আমরা ওয়ান বাই ওয়ান ডেকে ডেকে বলতে পারি, ঘরের মধ্যে বলতে পারি, কিন্তু আমরা প্রকাশ্যে যেন আর কাদা ছোড়াছুরি না করি, এটা আমার বিশেষ অনুরোধ। সবাইকে ধন্যবাদ এবং কিল হিম চলচ্চিত্রের হচ্ছে যে তার সফলতা কামনা করছি এবং এই টিমকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ খসরু ভাই। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।